আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। একদিনে সর্বোচ্চ 231 জনের মৃত্যু করোনায়, 13,000-এরও বেশি আক্রান্ত, টিকা নিলেন খালেদা জিয়া। কোরবানির পশু কেনাবেচা করতে হাটে গিয়ে করোনা শনাক্ত 14 জনের, গাবতলী হাট কর্তৃপক্ষকে 10 লাখ টাকা জরিমানা। ঘরমুখো মানুষের চাপে অচল অবস্থা মহাসড়ক টার্মিনালে, সরকারি নির্দেশনা উপেক্ষিত। এবং মহামারী থেকে রক্ষা পেতে আল্লাহর বিধান ও শেষ নবীকে অনুসরণের তাগিদ হজের খুতবায়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা ভাইরাসে দেশে আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 231 জনের। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 13,321 জন। শনাক্তের হার 29.59%। গতকালের তুলনায় বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। দেশে গত 24 ঘন্টায় করোনায় রেকর্ড 231 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 13,321 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে 136 জন পুরুষ ও 95 জন নারী। সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে 73 জন। এ নিয়ে করোনায় সারা দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 18,125 জন। গত 24 ঘন্টায় মোট 45,012 জনের নমুনা পরীক্ষা করা হয়। রোগী শনাক্তের হার 29.59%। আগের দিন মৃত্যু হয়েছিল 225 জনের। করোনা শনাক্ত হয়েছিল 11,578 জনের। রোগী শনাক্তের হার ছিল 29.09%। এর আগে গত 11 জুলাই একদিনে সর্বোচ্চ 230 জনের করোনায় মৃত্যু হয়েছিল। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। হাসপাতালে গিয়ে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মডার্নার টিকা নেন তিনি। এ সময় তার চিকিৎসকরা জানান, ডায়াবেটিক, আর্থ্রাইটিস সহ নানা জটিল রোগে এখনও ভুগতে হচ্ছে বেগম জিয়াকে। সরকারের সহযোগিতা না পাওয়ায় তাকে ঝুঁকি নিয়ে হাসপাতালে গিয়ে টিকা নিতে হয়েছে বলেও অভিযোগ করেন বেগম জিয়ার চিকিৎসকরা। মইনুল হাসানের রিপোর্ট। করোনার টিকা নিতে সোমবার বিকেলে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উপস্থিত নেতাকর্মীদের ঠেলে হাসপাতালে প্রবেশ করতে বেগ পেতে হয় তার গাড়িবহরকে। আগে থেকেই প্রস্তুত স্বাস্থ্যকর্মীরা গাড়িতে বসে বেগম জিয়াকে মডার্নার তৈরি করোনার ভ্যাকসিন দেন। এ সময় তার সাথে থাকা ব্যক্তিগত নার্স ও গৃহপরিচারিকাকেও ভ্যাকসিন দেয়া হয়। ওনার কোনো ভ্যাকসিনের চয়েস নাই, যখন যেটা অ্যাভেলেবল সেইটা ওনার এখানে এখন পাওয়া যাচ্ছে মডার্না, সেই অনুযায়ী উনি মডার্নার ভ্যাকসিন নিচ্ছেন। তার রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওনার যে ডায়াবেটিস এবং ওনার পরবর্তী যে সমস্ত জটিলতা যেগুলো আগে থেকে ছিল এবং আছে, সেগুলো কিন্তু কোনো অবস্থাতেই কিছুটাই কমেনি। এবার কেয়ার হসপিটাল থেকেও এবং মেডিকেল বোর্ড যেটা আছে সেটা ওনার বিদেশে সুচিকিৎসার জন্য ভালো সেন্টারে, মডার্ন ডেভেলপ সেন্টারে চিকিৎসার জন্য ওনাকে রিকমেন্ড করেছে। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে বেগম জিয়া হাসপাতালে এসে টিকা নিয়েছেন বলে জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সরকারের ভিতরে যারা আছে তারা সবাই জানে যে বেগম খালেদা জিয়ার রেজিস্ট্রেশন হয়েছে এবং ওনার SMS পাঠানো হয়েছে এবং উনি ভ্যাকসিন নিতে আসবে, এটা ওনারা আজকেও সবাই জানতো। কাজেই যদি ওনাদের আগ্রহ থাকতো তাহলে ওনারা সেই ব্যবস্থা করতেন। নিয়ম মেনে চলা, অর্থাৎ আইন মান্যকারী একজন নাগরিক হিসাবে উনি যেটা ভালো মনে করেছেন, অর্থাৎ এখানে এসে সাধারণ মানুষের কাতারে থেকে উনি ভ্যাকসিন নিয়েছেন। টিকা নেওয়া শেষে গুলশানের বাসায় ফিরে যান তিনি। গত 8 জুলাই টিকার জন্য নিবন্ধন করেন বেগম জিয়া। এর আগে করোনা আক্রান্ত হয়ে 27 এপ্রিল হাসপাতালে ভর্তি হয়ে প্রায় 2 মাস সেখানে তাকে চিকিৎসা নিতে হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। চীন ও রাশিয়া বাংলাদেশে করোনার টিকা উৎপাদন নয়, শুধু বোতলজাত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। উজবেকিস্তানে কানেক্টিভিটি সম্মেলন নিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, টিকা উৎপাদনের জন্য এখনও কেউ ফর্মুলা হস্তান্তরে রাজি হয়নি।
ভারতে করোনা পরিস্থিতি ভালো হওয়ার সাপেক্ষে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। আপেল মাহমুদ রিপোর্ট। মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে তাশখন্দে অনুষ্ঠিত হয় 2 দিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে উজবেকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি, সরাসরি বিমান চলাচল সহ দ্বিপাক্ষিক বিষয় তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সম্মেলনকালীন সাইডলাইন বৈঠকে চীন, রাশিয়া ও ভারতের প্রতিনিধির সাথে করোনা টিকা নিয়ে আলোচনা করেন মন্ত্রী। চীনের প্রস্তাব হলো যে তারা বাল্কে পাঠাবে, আর পাঠানোর পরে এখানে বটলিং হবে, লেভেলিং হবে, আপনার এই কাজগুলো ফিনিশিং হবে, এইগুলো এখানে হবে। তাতে যেহেতু তাদের চীনের যদি প্রোডাকশন ক্যাপাসিটি হাই, রাশিয়ার কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটি অনেক কম। তারা প্রথম থেকে বলছিল যে আমরা বেশি তোমাদের দিতে পারবো না। অ্যাস্ট্রাজেনেকা যদি আপনার ফাইজার, জনসন এরা ফর্মুলা শেয়ার না করে এরাও করবেন। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি আরও বলেন, বিশ্বের সবগুলো উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করা হলেও তা সংরক্ষণ করার জায়গার স্বল্পতা রয়েছে। আমাদের সমস্যা এখন হলো কোথায় রাখবো এগুলো, স্টোরেজ ক্যাপাসিটি, কারণ আমার স্টোরেজ ক্যাপাসিটির লিমিটেশন আছে। আমরা এই জন্য সব একসাথে আনতে চাই না, আমরা একটু একটু করে আনতে চাই যাতে আমার স্টোরেজটা খালি হয়। আমার প্রায় 2-2.5 লক্ষ লোকরা আমরা ভ্যাকসিন দিতে পারতেছি ডেইলি, বাট আমার স্টোরেজ তো লিমিটেড। রোহিঙ্গা সমস্যা সমাধানে রাশিয়াকে এগিয়ে আসার আহ্বান জানানো হলেও দেশটি কোনো আশ্বাস দেয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির মধ্যে চরম অব্যবস্থাপনা আর স্বাস্থ্য বিধি উপেক্ষা করে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। রাজধানীর 19টি হাটে শেষ মুহূর্তে ঘুরছেন লাখো মানুষ। তবে ইজারার শর্তভঙ্গ এবং স্বাস্থ্যবিধি না মানায় ঢাকা উত্তরের মেয়রের নির্দেশে 10 লাখ টাকা জরিমানা করা হয় গাবতলী গরুর হাট কর্তৃপক্ষকে। এদিকে বিভিন্ন হাটে অন্তত 14 জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। ফজলের আব্দুর রিপোর্ট। একদিন বাদেই কোরবানির ঈদ, জমে উঠেছে পশুর হাটের বেচাকেনা। ছোট বড় মাঝারি সব আকারের গরু এখনো হাটে আসছে। গরুর দাম নিয়ে ক্রেতাদের অভিজ্ঞতা এক একজনের এক এক রকম। হাটে যতটুকু ঘুরলাম দেখে বললাম যে প্রাইস রিজনেবল আছে। এখন নাটোর থেকে গরু আনছিলাম আপনার 30টা, বেচা কিনা করছে যাবত 5টা, বেচা কেনার খুব একটা ভালো গতি নাই। মেয়র সাহেব আসেন, উনি অসুবিধা সবাই মাস্ক পরতেছে, জরিমানা হইতেছে, এটা হইতেছে, সবকিছু হইতেছে। উনি চলে গেলে আবার আগের মতন হবে। জমজমাট বেচাকেনার মাঝে হাটগুলো থেকে উধাও হয়ে গেছে স্বাস্থ্যবিধি। মাস্ক পরা সহ বিভিন্ন শর্তে হাট বসানোর অনুমতি পেল, এখন সেগুলো যেন ভুলে গেছেন ইজারাদাররা। শর্ত ভাঙায় উত্তরের মেয়রের উপস্থিতিতে গাবতলী হাটের ইজারাদারকে 10 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি মেনটেন না করায় অবশ্যই গাবতলী হাটের যেখানে আমরা হাসিল দেওয়া হয়, এটিকে আমি সাময়িকভাবে এখন বন্ধ ঘোষণা করছি। কতক্ষণের জন্য বন্ধ থাকবে এটা আমরা দেখছি। আমাদেরকে আমরা যে পেনাল্টি হবে সেই পেনাল্টি তারা দিবে, তার আগ পর্যন্ত এটা বন্ধ থাকবে। গরুর হাটে তো ওইভাবে মানা আসলে সম্ভব না। যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকু আমরা করছি। এদিকে শনিবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাট থেকে 6 জনের শরীরে করোনা শনাক্ত হয়। রোববারও করোনা পজিটিভ শনাক্ত হন 8 জন। উত্তর সিটি কর্পোরেশনে এটা ডিসিশন নাম ছিল যারা পজিটিভ হবে তাদেরকে তারা কি ধরনের সার্ভিসটা দিতে পারে। পজিটিভ হচ্ছে তাকে আমরা কাউন্সেলিং করে কোয়ারেন্টাইনে পাঠাচ্ছি। হাট ঘুরে দেখা গেছে করোনা শনাক্ত হলে বাড়ি ফিরে যেতে হবে। এই ভয়ে অনেক ব্যাপারী অসুস্থ বোধ করলেও করোনা সুরক্ষা কেন্দ্রে যাচ্ছেন না। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঈদের একদিন আগে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। দ্বিগুণ ভাড়া নেওয়ার পরও অর্ধেক আসন খালি রাখার সরকারি নির্দেশনা মানছে না দূরপাল্লার পরিবহনগুলো। ঢাকার প্রবেশ পথ এবং মহাসড়কে যানবাহনের চাপ থাকায় নির্ধারিত সময় ছাড়ছে না পরিবহনগুলো। ফলে যাত্রীদের চাপ বাড়ছে টার্মিনালে। আদিন সজীব রিপোর্ট। যতদূর চোখ যায় কেবলই গাড়ি। ঈদযাত্রায় দূরপাল্লার গণপরিবহনের এই ছবি অচেনা নয়। সড়ক মহাসড়কে আছে দীর্ঘ গাড়ির জট। এবারও গ্রামে ফিরতে সময় লাগছে প্রায় দ্বিগুণ। ঈদের একদিন আগে যারা ঢাকা ছাড়ছেন তাদের দুর্ভোগ চরমে। বাস টার্মিনালগুলোতে মানুষ গিজগিজ করছে, যে কোনোভাবেই হোক ঈদ করতে বাড়ি যেতেই হবে, থাকুক যত সংক্রমণের ঝুঁকি। 2টা টিকিট আগে করছিলাম 1800 টাকা করে,
আর একদিন পরে একটা টিকিট করছি একই গাড়িতে, ওইটা লাগছে আমার 2600 টাকা। যে ভোগান্তি মনে হয় দিন দিন বাড়ছে, ভোগান্তি কমছে না। বাসা থেকে এখানে আসতেও কিন্তু অনেকটা টাইম লেগেছে, 1.5 ঘন্টার মতো। আবার এখানে এসে ওয়েট করাটা এটা অনেক লেভেলের একটা হ্যাসেল। মানুষের গ্রামে যাওয়ার এই বাড়তি চাপকে সুযোগ হিসেবে নিয়েছে দূরপাল্লার গণপরিবহনগুলো। সরকারি বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতি আসনের টিকিট বিক্রি করছে, অথচ যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে 2 সিটের। যাত্রী ভর্তি করে বাস ছুটছে গন্তব্যে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে। বলছে এটা একজন বসার কথা, 2জন বসার কথা, এটা তো আমি বলতে পারবো না, এটা তো ড্রাইভারই বলতে পারবে। বর্তমানে স্বাস্থ্যবিধি বলতে কিছুই নেই। সরকারি নির্দেশনা, হাট বাজারে তো একজনের জায়গায় একজন 5 জন 10 জন দাঁড়ায় আছে। এই জন্য আপনিও করবেন না? ওই একই কথা। 3 গুণ ভাড়া বৃদ্ধি করছে, এটা কোন যুক্তিতে? তা আবার নেওয়ার কথা ছিল 2 সিটে একজন, কিন্তু এখন 2 সিটে 2 জনের নিচ্ছে, 9-28 ভাড়া নিচ্ছে। পরিবহন মালিকদের স্বেচ্ছাচারিতায় বিড়ম্বনায় পড়ছেন নিম্ন আয়ের মানুষগুলো। রোজিনা ও শহীদা রাজশাহী যাবেন, কিন্তু হাতে আছে মাত্র 870 টাকা। বাসে 2 সিটে 2 জন করে বসানো হলেও তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে 4 সিটের ভাড়া। মানে 880 টাকা দিয়ে 2 জনকে যেতে হবে? হ্যাঁ, 2 জনকে যেতে হবে। এরা যে ভাড়া ধরছে এই ভাড়ায় যেতে পারবেন না? ভাইয়া যেতে পারবো না। তাহলে আপনারা বাড়িও যাওয়া হবে না? সেটাই তো চিন্তা করতেছি এখন। বিপদে পড়লে আমরা নেই স্যার, বিপদে পড়লে আমরা সবসময় নেই। ভাড়া নিচ্ছেন সরকারের নিয়ম মেনে, যাত্রী তুলতেছেন না সরকারের নিয়ম মেনে। এটা আপনি এরকম সিস্টেমে চলে ঈদের ভিতরে ভাই। আর অতিরিক্ত ভাড়ায় যারা যেতে পারছে না, তারা বাড়ি ফিরছে ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে। বছরের পর বছর সড়ক পথে এই একই ভোগান্তি। বছর যায় কিন্তু দুর্ভোগ কমে না মানুষের। সুপরিকল্পনার অভাবে বাড়ে করোনার ঝুঁকিও, কেননা পথে ঘাটে কিংবা বাসে কোথাও নেই তদারকি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, সাভার, ঢাকা। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে শেষ নবীকে অনুসরণের তাগিদ দিয়ে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজ। আরাফাতের ময়দানে 60,000 হাজির উদ্দেশ্যে এবার খুতবা পাঠ করেন মক্কার ইমাম শেখ বান্দার বিন আব্দুল আজিজ বালিলা। সংক্রমিত এলাকা সফর না করার পরামর্শ দেন তিনি। পবিত্র হজ শেষে আগামীকাল ঈদুল আজহা উদযাপন করবেন হাজিরা। আরও জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অবস্থান করা, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনকে স্মরণ করে জোহরের নামাজের পর খুতবায় ভাষণ দেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বান্দার বিন আব্দুল আজিজ বালিলা। বারবারই তাগিদ দেন স্রষ্টার বিধান আর মহানবীর উপদেশ মানার। খুতবায় জোর দেয়া হয় বৈরিতা আর ঘৃণার অবসান ঘটিয়ে একে অপরকে ক্ষমা করে দিয়ে সমতা প্রতিষ্ঠার উপর। গত বছরের মতো এবারও সীমিত আয়োজনে পালিত হচ্ছে পবিত্র হজ, যেখানে মুখে মাস্ক রাখা বাধ্যতামূলক। আরাফাতের ময়দানে হাজিরা নিজেদের পাপ মুক্তির প্রার্থনা করেন। বিশেষ করে করোনা ভাইরাসের মহামারী থেকে বিশ্ববাসীকে নাজাত দিতে স্রষ্টার দরবারে হাত তোলেন তারা। অন্যান্য সময় যেখানে 25 লাখেরও বেশি হাজির কলরবে মুখরিত হতো আরাফাতের ময়দান, এবার সেখানে অনেকটা ঘরোয়া আঙ্গিকে প্রায় 60,000 হাজির সতর্ক অবস্থান। সংক্রমণ রুখতে রাখা হয়েছে নানা আয়োজন। আগামীকাল মাথা মুন্ডন করে এবং পশু কোরবানির মধ্য দিয়ে সৌদি আরবে ঈদ উদযাপন করবেন হাজিরা। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের চুরি হওয়া আইফোনটি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতার ও তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া আরও 10টি আইফোন। জানাচ্ছেন শারমিন রিহা। রাজধানীর বিজয়সরণী এলাকায় গাড়িতে বসে থাকা অবস্থায় গত 30 মে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের হাত থেকে তার আইফোনটি টান দিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী। এ ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবির বাদী হয়ে কাফরুল থানায় মামলা করেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফোন উদ্ধারে তৎপর হয়ে ওঠেন। ধানমন্ডি থানার একটি ছিনতাই মামলার তদন্ত করতে গিয়ে 2 ছিনতাইকারী সগীর ও সুমনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় আরও 3 জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পরিকল্পনা মন্ত্রীর আইফোনটি। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান। মাননীয় মন্ত্রী মহোদয়ের যে ফোনটা, আমরা মিরপুর ডিভিশনের সাথে কথা বলেছি, তারা একজনকে ধরেছে। সেই ব্যক্তি স্বীকার করেছে যে
আচ্ছা ওই মোবাইলটা সে ছিনতাই করেছিল। সংবাদ ব্রিফিংয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ছিনতাইয়ের পর মোবাইল ফোনটি 4 বার হাত বদল হয়। ক্রেতা যখনই জানতে পারে ফোনটি পরিকল্পনা মন্ত্রীর, তখনই সে বিক্রি করে দেয়। জীবনের কাছ থেকে ফোনটা উদ্ধার হয়েছে, জীবন নিয়েছে আরিফের কাছ থেকে, আরিফ আনলক করেছে এবং আনলক করে জীবনের কাছে সেল করেছে। এদিকে মোবাইল সেটটি ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী। মোবাইল ফোন নাকি পাওয়া গেছে, ভালো নিউজ। আমি এই সুযোগে আমাদের পুলিশ বাহিনীকে আমি আমার ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। পেশাদার এই ছিনতাইকারী চক্রের সদস্যদের কাছ থেকে আরও কয়েকটি আইফোন উদ্ধার করে পুলিশ। এই চক্রের সদস্য আরিফ মোবাইল টেকনোলজিতে দক্ষ। রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাই করে এই চক্রটি। বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। করোনায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী জিসান মির্জা। রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুনাকের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে নতুন কাপড়, ঈদ সামগ্রী, রান্না করা গরুর মাংস এবং প্যাকেট করা খাবার বিতরণ করা হয়। পুনাকের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে জিসান মির্জা দুস্থ মানুষের হাতে এসব খাবার তুলে দেন। এ সময় তিনি সমাজের বিত্তবানদের, অসহায় এবং দরিদ্র সব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আইজিপি মহোদয় উনি আমাদের যে গরুটা দিয়েছেন, এটা আপনাদের সঙ্গেও আমরা যেরকম আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য এটা দিয়েছি, এই সেম গরুর মাংস আমরা আমাদের কর্মীদের মাঝখানেও ঈদ উপহার, এটা কিন্তু সম্পূর্ণই ঈদ উপহার আপনারা জানেন। তো আমরা রান্না করে দিয়েছি এই কারণে যে আপনারা বাসায় যেয়ে কিন্তু মাংসটা খেতে পারবেন। জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উদযাপনে কিন্ডারগার্টেন শিক্ষকদের আর্থিক সহায়তা দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তার বাসভবন এবং টঙ্গী সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে প্রায় ৯,০০০ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যেকে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেন তিনি। যেগুলো প্রাইভেট স্কুল আছে সেই সব স্কুলকে আমি আমার শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও প্রায় ৯,৫০০-এর মতন টিচারদেরকে আমরা নগদ অর্থ দিচ্ছি ঈদ উপহার হিসাবে। আমি সরকারকে অনুরোধ করব, আমাদের যে প্রাইভেট স্কুলগুলো আছে যেগুলো অনেক সময় অনলাইন ভিত্তিক তারা ক্লাসও নিতে পারছে না, দীর্ঘ ১.৫ বছর ধরে বন্ধ আছে, সেই হিসাবে যেন তাদের দিকে সুদৃষ্টি দেয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে অন্য আরেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ বিষয়ে দায়ের করা মামলার তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্তকারী সংস্থা পিবিআই। হুমায়ুন চিশতির রিপোর্ট। উস্তাদ, আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি, নগদে রিচার্জও করা যায়। বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং কোম্পানি হিসেবে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে নগদ। সবকিছুতে শুধু লাভই লাভ। সম্প্রতি জাতীয় একটি দৈনিকে কোম্পানিটির আইনি ভিত্তি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের কিছু অংশ নিয়ে অপপ্রচারমূলক লিফলেট বিলি করা হয়। বিষয়টি নজরে এলে গত ফেব্রুয়ারিতে মামলা করে নগদ কর্তৃপক্ষ। নিয়ম নীতি এবং দেশীয় রাষ্ট্রীয় যে আইন এবং আমাদের যে রুলস রেগুলেশনস আছে এগুলো মেনে ব্যবসা করছে। দুষ্কৃতী চক্রের যে প্ররোচনা বা যে মিসলিডিং কমিউনিকেশন ডেফিনেটলি আমাদের ব্র্যান্ডকে, আমাদের সুনামকে ক্ষুণ্ণ করেছে এবং আমরা আইনের আশ্রয় চেয়েছি। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে। তদন্তে অভিযোগের প্রমাণ পেয়ে আদালতে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। যাদের নামে প্রথমে অভিযুক্ত করেছিল তাদের নামে আমরা সত্যতা পাই নাই, সেখানে তাদের কিছু অফিসিয়াল আমরা কিছু সত্যতা পেয়েছি, সেই হিসাবে আমরা বিভিন্ন আদালতের প্রতিবেদনটা পাঠিয়ে দিয়েছি। এমন অপপ্রচারে বিশাল আর্থিক ক্ষতির কথা জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। তারা চান এ বিষয়ে আইনি প্রতিকার। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। আস্থা ভোটে জয়ী হয়েছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। এ নিয়ে পঞ্চমবারের মতো দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে চলেছেন ৭৫ বছর বয়সী এই নেতা। রোববার পার্লামেন্টে জয়ী হতে ৩৩৬ ভোট প্রয়োজন হলেও তার পক্ষে ভোট দেন ১৬৫ জন সদস্য। এর আগে পার্লামেন্ট ভেঙে দিয়ে সংবিধান লঙ্ঘনের অভিযোগে কেপি শর্মা ওলির জায়গায় শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আদেশ দেন সুপ্রিম কোর্ট।
জয়ী হয়ে দেউবা বলেন, নতুন সরকারের প্রথম এবং প্রধান কাজই হবে কোভিডের সাথে লড়াই। আগামী 3 মাসের মধ্যে জনগণের 1/3 ও আগামী এপ্রিলের মধ্যে প্রত্যেক নাগরিককে টিকার আওতায় আনার প্রতিশ্রুতিও দেন শের বাহাদুর দেউবা। ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় কমলাপুর রেল স্টেশনে এখন নেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার ভোগান্তি। এতে খুশি সাধারণ মানুষ। অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির এই কার্যক্রম পরিচালনা করছে সিএনএস লিমিটেড। কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর জিয়াউল আহসান সরোয়ার জানান, অল্প সময়ের মধ্যে ট্রেনের সব টিকিট বিক্রি তাদের সফটওয়্যারের সক্ষমতা প্রমাণ করে। তবে প্রতিদিনের বরাদ্দকৃত টিকিটের চেয়ে চাহিদা বহুগুণ বেশি থাকায় ঈদের টিকিট পাওয়া নিয়ে জনমনে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি টিকিটের তথ্য সংরক্ষণ করা হয় বলেও জানান তিনি। রেলওয়ে কর্তৃক প্রতিদিন বরাদ্দকৃত যে টিকিট আমাদেরকে দেয়া হয়, তার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের প্রায় 100% টিকিটই কিন্তু প্রতিনিয়ত অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে। এটাতে কি প্রমাণ হয় যে এই যে সিএনএস কর্তৃক যে সিস্টেমটা, যেটা সফটওয়্যারটা, এইটার যে সক্ষমতা, সেটাই কিন্তু এটা দেওয়ার প্রমাণ হয় যে স্বল্প সময়ের মধ্যে এত পরিমাণ টিকিট আমরা বিক্রি করে ফেলি। প্রত্যেকটা ডাটা এখানে রক্ষা করা হয় যারা যারা টিকিট কাটছেন। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের কর্ণফুলী ও চন্দনাইশে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের কলেজ বাজার উপশাখা এবং খানহাট উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, নজরুল ইসলাম, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, কর্ণফুলী এজে চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিমউদ্দিন এবং খানহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মোহাম্মদ সেফুদ্দিন। এবারে পার্টেক্স খেলার খবর। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে ওয়ানডে সিরিজ 3-0 জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। তেমনটা হলে জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের লজ্জায় ফেলবে তামিমরা। এর আগে 2014 সালে বাংলাদেশে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। হারারেতে বাংলাদেশ সময় দুপুর 1:30টায় শুরু হবে স্পাহানি ক্রিকেট সিরিজের এই ম্যাচটি। পরগারমানের রিপোর্ট। সিরিজ জিতলেও স্বস্তিতে নেই বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার চ্যালেঞ্জ এখন টাইগারদের। আইসিসি ওয়ানডে সুপার লিগের খেলা হয় জিম্বাবুয়েকে হারিয়ে পয়েন্ট বাড়িয়ে নিতে চাইছে তামিম ব্রিগেড। কিন্তু টানা 2 ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানরা অল্প পুঁজিতে বিদায় নিলে চাপে পড়েন টেলেন্ডাররা। সেই চাপ মুক্তির জন্য সিরিজের শেষ ম্যাচেও প্রস্তুত তারা। জিম্বাবুয়েকে সমীহ করলেও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী পেসার সাইফুদ্দিন। যেহেতু আরেকটা ম্যাচ বাকি আছে, তো লাইটলি নেওয়ার কিছু নেই। প্রত্যেকটা সিরিজ এবং হোয়াইট ওয়াশ করা আমাদের লক্ষ্য থাকবে। তো ইনশাল্লাহ আমরা আমাদের যদি প্রসেসটা ঠিক রাখতে পারি, অবশ্যই আমরা 3-0 জিতবো আশাবাদী। মাত্র 25 দিনে 16টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ব্যস্ত সূচি পার করছে টাইগাররা। সামনে আছে দ্বিপাক্ষিক সিরিজ ও টি20 বিশ্বকাপ। তাই নিজেদের ফিটনেস ধরে রাখার জন্য বাংলাদেশ দলের সবাই কাজ করে যাচ্ছেন বলে জানান সাইফুদ্দিন। পারফরমেন্স হয়তো একদিন হবে বা একদিন হবে না, বাট ফিট থাকলে আমি যে কোনো সময় কামব্যাক করতে পারবো। তো এই জন্য এখন যেহেতু আমাদের সামনে অনেক খেলা আছে, টি20 ওয়ার্ল্ড কাপ আর আদার্স হোম অ্যাওয়ে সিরিজ, তো আমি মনে করি ফিটনেসেরটা প্রত্যেকটা প্লেয়ারই খুবই সিরিয়াস তাদের ফিটনেস নিয়ে। সবাই যে যার মতো সকাল বিকাল কাজ করছে ফিটনেসে। এদিকে শুধু হোয়াইট ওয়াশ এড়ানো নয়, আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ হয় বাংলাদেশকে হারিয়ে অন্তত 10 পয়েন্ট পেতে চাইছে জিম্বাবুয়ে। সেটি হবে কি হবে না তা জানতে অপেক্ষায় থাকতে হবে আরও একটি নতুন ভোরের। পরাগারমান, এটিএন বাংলা। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে 7 গোলের রুদ্ধশ্বাস ম্যাচে আরামবাগকে 4-3 ব্যবধানে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার 29 মিনিটে ইমানুয়েলের গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। 38 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচের সমতা ফেরান আরামবাগের উজবেক ফরওয়ার্ড আবদে কৌতিরভ। 1-1 গোলের সমতায় বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে দুদলই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। খেলার 85 মিনিট পর্যন্ত 3-3 গোলের সমতা থাকে। 87 মিনিটে জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া দারুণ এক ফ্রি কিকে সাইফ স্পোর্টিংকে 4-3 গোলের জয় এনে দেন। এ জয়ে 29 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 6ষ্ঠ স্থানে উঠে এলো সাইফ স্পোর্টিং ক্লাব। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার।
একদিনে সর্বোচ্চ 231 জনের মৃত্যু করোনায়, 13,000-এরও বেশি আক্রান্ত, টিকা নিলেন খালেদা জিয়া। কোরবানির পশু কেনাবেচা করতে হাটে গিয়ে করোনা শনাক্ত 14 জনের, গাবতলী হাট কর্তৃপক্ষকে 10 লাখ টাকা জরিমানা। ঘরমুখো মানুষের চাপে অচল অবস্থা মহাসড়ক টার্মিনালে, সরকারি নির্দেশনা উপেক্ষিত। এবং মহামারী থেকে রক্ষা পেতে আল্লাহর বিধান ও শেষ নবীকে অনুসরণের তাগিদ হজের খুতবায়। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।